বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সরকারের নতুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ইতাই রায়চৌধুরী, এবং তিনি আমার বায়ে বসা আমার ডানে রয়েছেন উন্নয়ন বিশেষজ্ঞ এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর চঞ্চল খান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, আপনাকে অভিনন্দন। এবং আপনি এর আগে একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে আইন, বিচার, সংসদ, শিক্ষা, যুব, ক্রীড়া। এবার একেবারে ভিন্ন ধরনের একটি মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সো আমি একটু আপনার অনুভূতি জানতে চাই এবং কেমন বোধ করছেন এই দায়িত্ব। সংস্কৃতি বিষয়ক যে মন্ত্রণালয়, এটা সমস্ত মন্ত্রণালয়েরই বা সমস্ত দেশের সমস্ত বৈচিত্র্যের, মানে জাতিসত্তা সব বৈচিত্র্যেরই একটা মানে একক বহিঃপ্রকাশ হলো সংস্কৃতি মন্ত্রণালয়ের মাঝে। এটা ব্যাপক এবং বিশাল, এবং এখানে মানে শুধু ইন্টারেস্ট ছাড়া, উৎসাহ ছাড়া মানে এখানে এই কাজ করে কারো আনন্দ হবে না। তো আমি মানে ভালোই মনে করছি যে মন্ত্রণালয়টা ব্যাপক এবং এখানে কাজ করার সুযোগ আছে এবং কাজ করতে পারবো। সুযোগ আছে, কাজ করেই আছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের মানে সরকার প্রধান মাননীয় প্রাইম মিনিস্টার তারেক রহমান, তিনি টিম ওয়ার্কে বিশ্বাস করেন। ওই যার যে দায়িত্ব, সেই দায়িত্ব তাকেই পালন করতে হবে এবং তার স্বাধীনতাও আছে। অতএব এমন না যে সব কিছু নিজে করবেন তা না, উনি সবাইকে দিয়ে কাজ করতে চান এবং সবাই যার দরকার সেটা করবে। সফল হতে হবে, এর মূল কথা সাফল্য অর্জন করতে হবে এবং আমরা মানে সাফল্য জায়গাটা দেশটাকে নিয়ে যেতে চাই, আমরা ব্যর্থ হব না। এমনি দু একদিন যে অফিস করলেন, কি মনে হচ্ছে কাজের পরিধি এবং ভেতরকার অবস্থা? এখন তো কথা উঠেছে যে এখানে হচ্ছে কি যে মানে কৃষকরা যখন জমি চাষ করে তখন তার যে জোয়ালে গরু জোয়াল টানে, লাঙল টানে, এখন সেটা উপযুক্ত কিনা, মানে অর্থাৎ যাদের নিয়ে কাজটা করব তারা এই কাজের জন্য উপযুক্ত কিনা, এটা আমরা যাচাই বাছাই করে দেখবো আর কি। যে যদি যার যেখানে ইন্টারেস্ট তার সেখানেই থাকা উচিত। এখানে আমাদের এখানে মানে কেবল 2 দিন আমরা অফিস করেছি, আমরা উপযুক্ত লোক দিয়ে আমরা আমাদের মানে সার্বিক সাফল্যটা আমরা দীর্ঘদিন বাংলাদেশে নির্বাচন হয়নি, বহু বছর পরে প্রকৃত একটা নির্বাচন, যদিও সেটারও ইনক্লুসিভিটি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সেখানে আপনাদের কিছু করবার ছিল না। নির্বাচনটা হয়েছে মানে ভালো, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটি নির্বাচনের মধ্যে দিয়ে আপনার বিজয়ী হয়েছেন, নতুনভাবে যাত্রা শুরু করলেন এবং একটা মধ্যপন্থার রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি নিজেকে জনমনে প্রতিষ্ঠিত করতে পেরেছে বিগত কয়েক মাসে আমি বলবো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত 17-18 মাসে অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি মানুষের যে আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ অনেক ক্ষেত্রে ছিল না। বিশেষ করে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিভিন্ন ধর্ম, বর্ণ গোষ্ঠীর মানুষ, জাতিগোষ্ঠীর মানুষ যেগুলো আপনি উল্লেখ করলেন, নারীরা সবাই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে, এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। সেখানে আপনাদের এই সরকার গঠন এবং যাত্রা তাদেরকে নিশ্চয়ই সাহস এবং শক্তি যোগাচ্ছে। কিন্তু এই যে পেছনের 17-18 মাস যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেল, সেখান থেকে আসলে এই ঘুরে দাঁড়ানোটা কতখানি নিশ্চিত করতে পারবেন বলে, কত দ্রুত সবার মনে আস্থা ফিরিয়ে দিতে পারবেন বলে মনে হয়? আমরা একটা ধ্বংসস্তূপের দাঁড়ায় আমরা জীবনের গান গাইতে চাই। বর্তমানে বাংলাদেশের 18 বছরে সব সাইড সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। 18 বছরে দেশের মূল শক্তি হলো দেশের অর্থনীতি হলো বুনিয়াদী কাঠামো। অর্থনীতির মধ্যে যে পুঁজি, ক্যাপিটাল যেটা, এই পুঁজির ক্যারেক্টারটা নির্ধারণ করে যে সমাজের চরিত্রটা কেমন হবে। মানে পুঁজি যদি সেখানে জাতীয় পুঁজির মানে ইয়ে না থাকে, শাসন না থাকে, বা জাতীয় পুঁজির যদি আধিপত্য না থাকে, জাতীয় পুঁজি মানে এখানে শিল্প, কলকারখানা, কৃষি, যার থেকে আমাদের জাতীয়ভাবে যে পুঁজিটা গড়ে ওঠে এবং সে পুঁজি মানে ক্রমেই সেটা প্রতিযোগিতার মাঝে গিয়ে জাতিকে সমৃদ্ধ করে।
তখন সেই জাতির শিক্ষা সংস্কৃতি বা ধ্যান ধারণা তার অন্য সব ক্ষেত্রে ক্রীড়া যাই বলেন সেটা তার প্রতিফলন ঘটে। এখন 18 বছরে দেশের পুঁজি ছিল লুটেরা পুঁজি, লুটপাটের পুঁজি। একজন ব্যবসায়ী সে যদি দেখে ব্যবসায়ীর মূল লক্ষ্য হলো সাফল্য অর্জন, কি লাভ করা। এখন লাভ করতে গিয়ে সে যদি দেখে যে স্মাগলিং করে লাভ হয়, যদি দেখে যে মাদক পাচার করে বা মাদক ব্যবসা করে লাভ হয়, ব্যবসায়ী যদি দেখে যে নারী পাচার, মানে সব ব্যবসায়ী না, স্মাগলাররা যে কোনো একটা মানে করে তার লাভ হবে, তো সেদিকে যাব। কিন্তু জাতীয় পুঁজি যারা গড়ে তোলে, যে শিল্প কলকারখানা মালিক বা ব্যাংকিং সেক্টরের বিভিন্ন জায়গা, ওটা একটা ব্যবসা। মানে আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, অর্থলগ্নিকারী মানে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো চরিত্র তাই পায়। আমাদের এখানে যেটা হয়েছিল, ব্যাংকগুলো সম্পূর্ণ লুটপাট করে নিল। আইন চেঞ্জ করে একই পরিবার থেকে 4 জন ডাইরেক্টর, আত্মীয়স্বজন ডাইরেক্টর নিয়ে সব মালিক হলো তারা, জনগণের আমানত। তাদের সাথে আবার সিন্ডিকেট চক্রাকারে আর এক ব্যাংকের সাথে, এই ব্যাংকের সাথে সবাই মানে ব্যাংকেতে লোন টোন নিয়ে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার করে দিল এবং জনগণের আমানতটাকে, জনগণকে একেবারে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল। আর তখন যে অবাধ মানে লুণ্ঠন এবং লুটপাট, এর কারণে তারপরে তো ধরেন অভ্যুত্থান হলো, কিন্তু অভ্যুত্থানের তো পরিস্থিতি তো মানুষের যে আকাঙ্ক্ষা, হ্যাঁ। তাহলে আজকে এই অপশাসনকে টিকে রাখার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার হয়ে গেল। নির্বাচন ব্যবস্থা সব কিছু, আমি আগেও অনেকবার বলেছি যে আর্থিক যে সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। এখন এই যে একটা ধ্বংসপ্রাপ্ত অবস্থা, এবং অনিবার্য ছিল জুলাইয়ের মানে অভ্যুত্থান, কিন্তু অভ্যুত্থানের পরে দেখলাম আমরা ভ্যালু, মূল্যবোধ বলি, ইতিহাস বলি, শিল্প সাহিত্য সংস্কৃতি সবকিছুকেই পাশ কাটিয়ে চলার একটা সমাজ গর্ভে যে যন্ত্রণা শুরু হয়েছিল, সমাজ যন্ত্রণা, সেটা পরিবর্তনের যন্ত্রণা, প্রসব বেদনার মতো। এবং শেষ পর্যন্ত সে অভ্যুত্থান হয়ে গেছে রক্তাক্ত অভ্যুত্থান, মানে ছাত্র জনতার যে জীবনদান। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। সর্বোপরি তারা মানে একটা ভালো নির্বাচন দিয়েছেন এবং সেই নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে বিএনপি এসছে। আপনি বললেন যে গত 3-4 মাসে বিএনপি অনেক মানে সমর্থন গেইন করেছে, এটা ঠিক না। 3-4 মাস না, আমি বলেছি যে একটা মধ্যপন্থা রাজনীতিতে কয়েক মাসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে এই বিএনপি বাংলাদেশের জনগণের আস্থা, একমাত্র বিএনপি জনগণের আস্থাশীল একটা রাজনৈতিক দল, আর কেউ না। তো সেই ক্ষেত্রে আমরা জনগণের বিপুল ভোটে বিজয় অর্জন করে আমরা ক্ষমতায় এসেছি। আমরা এক সেকেন্ড, তো এখন আপনি বলছেন যে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবো কিনা। আমরা বিএনপিকে জনগণ ক্ষমতায় দিয়েছে জনগণ এই সমস্যার সমাধানের জন্য, এবং এর মাঝ থেকে সমস্ত সাইডে, নারী বলেন, শিশু বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, যেদিকে আপনি নেন সব সাইড নিয়ে গবেষণা করে আমরা একটা রাষ্ট্র কাঠামো দেওয়া হয়েছিল, 31 দফা দেখেছেন, সেটি আলোকে, জিয়াউর রহমান সাহেবের 19 দফার আলোকে, এবং তারেক রহমান সাহেবের, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের যে যে ভিশনটা, সেই ভিশনটাকে আমরা কাজে পরিণত করতে চাই। আমরা কথা বিশ্বাস করি না, দেখবেন যে আমরা আসছি আপনার কাছে, আমরা সফল হবই। নিঃসন্দেহে আমরা তো সবাই চাইবো যে আপনারা সফল হন। ডক্টর চঞ্চল খান, আপনি মিনিস্টারের বক্তব্য শুনছিলেন এবং একজন উন্নয়ন কর্মী, গবেষক, বিশেষজ্ঞ হিসেবে এবং একই সঙ্গে একজন শিল্পী হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী যে কথাগুলো বললেন, এবং উনি বলেছেন যে উনি আমি প্রশ্ন করেছিলাম যে অনেকগুলো মন্ত্রণালয় আগে দায়িত্ব পালন করেছেন, যে উনি সব মন্ত্রণালয় সব কিছুর একটা নির্যাস বলা যেতে পারে এই মন্ত্রণালয়ে উনি এখন যেখানে আছেন। আমি ধরে নিচ্ছি যে উনি বলতে চেয়েছেন যে এটাই হচ্ছে ইমেজ, আসলে দেশটা কি, দেশের মানুষ কীরকম। সো একজন শিল্পী হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে আপনার এক্সপেকটেশন কি, আপনি সিচুয়েশনটাকে কীভাবে অ্যানালাইসিস করছেন এবং প্রত্যাশা কি, সব মিলিয়ে কিছু করার। আপনাকে আমি শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আপনি এমন একটি সন্ধিক্ষণে এরকম একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে এসছেন, যেটা কারণে আমাদের প্রত্যাশা, যারা আমরা কালচারাল ফিল্ডে কাজ করি আমাদের, এবং আমি তো আমার আবার ওই যে ভিন্ন একটা ব্যাপার আছে ডেভেলপমেন্ট,
সেক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা অনেক, এবং অনেকটা কীরকম আমি বলি, আজকে আপনাকে বলতে হচ্ছে যে মানে এমন একটা সময় যে আমাদের জাতিসত্তা এবং আমাদের আইডেন্টিটি নিয়ে একটা ক্রাইসিসের মধ্যে আমরা আছি, যেটা আমরা 17 মাসেও দেখলাম যে ভাষার পরিবর্তন, শব্দের পরিবর্তন, আমাদের স্লোগানের পরিবর্তন, যে শব্দগুলোর সাথে আমরা পরিচিত, আপনি আমি আমরা সবাই, সেগুলো পর্যন্ত বদলে যাচ্ছে। তো যাই হোক, আমি ওই ডিটেলে যাচ্ছি না। তো আমার কাছে যে প্রত্যাশাটা আপনার কাছে কয়েকটা বিষয়, এবং আপনি দেখবেন যে আপনার মন্ত্রণালয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে, এবং আমি এই শিক্ষার সাথে, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে দীর্ঘদিন আমি কাজ করেছি, ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অ্যাডভাইজার হিসাবে। বাইরে তো আমার অনেক দেশে আমার কাজ আছে। তো আমি দেখেছি বিভিন্ন জায়গায়, যেমন শিক্ষা, কালচার, স্পোর্টস, ইউথ, এটাকে মার্জড এন্টিটি। কেন মার্জড এন্টিটি সেটা আপনাকে আমি তো মানে বোঝাবো কী করে, আপনি নিজেই তো খুব ভালো করেই জানেন, যেগুলো একটার সাথে একটা যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আপনার কাছে আমাদের যে প্রত্যাশাটা থাকবে, এক হচ্ছে বেশ কিছু রিফর্মের ব্যাপার আছে, এবং আপনার মন্ত্রণালয়ের অধীনে কয়েকটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, চিন্তিত। আমার কথা বলি না কেন, এটা অবশ্য ব্যক্তিগত বিষয় হয়ে যায়, তবু বলতে হয় আমার মতো অনেকেই বিগত সময়েও, আমি তো 11 বছর একবার গেছি শিল্পকলা একাডেমিতে। এমন একজন ডিজি ছিলেন 11 বছর একটা কুক্ষিগত করে রেখেছিলেন, একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছিলেন শিল্পকলায়। মানে এই ডিজির আগে যে লম্বা সময় যে ডিজিটা ছিলেন 11 বছর, তো এবং যে জিনিসটা শিল্পকলা যেমন হয়েছে, শিল্পকলাটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির রূপ নিয়েছে। শিল্পকলা কাজ তা না, এটা একটা শিক্ষা, ট্রেনিং, মানুষ গড়ার একটা স্থান। ওরা শিল্পকলা একাডেমির নিচে যদি আমি আন্ডারলাইন করি, হ্যাঁ, ইট ইজ নট এ সেন্টার, শিল্পকলা কেন্দ্র না। কিন্তু ওরা যেটা করতো, এবং এটা তো অর্থনৈতিক লেনদেনটাও খুব শক্ত হতো, তো এই জন্যই আর কি অনুষ্ঠানের পর অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান, বাইরে ভিতরে অনুষ্ঠান, 64টা জেলায় বিভিন্ন জায়গায় যেখানে প্রশিক্ষণটা হবে মেইন, সেই জায়গা থেকে ওরা চলে এসেছিল দূরে। হ্যাঁ, এবং কোনো ওই মূল্যায়ন যেটা ইভ্যালুয়েশনটা, যে আচ্ছা আমি যে ট্রেনিংটা দেবো বা দিচ্ছি বা এই অনুষ্ঠানটা হচ্ছে, আমি সবসময় বলি, আমি পড়াতে গেলেও বলি যে ইউ মাস্ট আনসার এ কোয়েশ্চেন ইন ইভ্যালুয়েশন, সো হোয়াট। আমি এতগুলো অনুষ্ঠান করেছি, ভালো করেছেন আপনি, বাট সো হোয়াট। এই সো হোয়াটের আনসারটা যখন আমি খুঁজতে যাব, তখন আমি দেখবো যে এটার যে ইম্প্যাক্টটা কী, যে আমি কি মানুষ গড়তে পেরেছি, আমি কিছু করতে পেরেছি, আমি এই যে প্রশিক্ষণের মাধ্যমে আমি কি শিল্পী তৈরি করতে পেরেছি, তা হয়নি। এখানে হচ্ছে এটা কুক্ষিগত করা, তার নিজে কিছু সিন্ডিকেট দিয়ে অনুষ্ঠানগুলো পরিচালনা করা দেশব্যাপী, এটাই হয়েছিল কাজ। একইভাবে ধরেন বাংলা একাডেমি বইমেলাটা কি ভাবতে হবে, বইমেলা কি বাংলা একাডেমির কাজ? বাংলা একাডেমি তো রিসার্চ, লেখক তৈরি করা, সাহিত্যিক তৈরি করা, কবি তৈরি করা, গবেষক তৈরি করা কাজ। এটা করতে পারে আপনার আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্র। হ্যাঁ, গ্রন্থকেন্দ্র কাজ হবে। গ্রন্থকেন্দ্র কিন্তু আবার আলাদা মেলা করে, কিন্তু এখানে কি হয় যে বাংলা একাডেমি কি করে এরা, এটা এখানে বলা কিভাবে বলবো, যখন এই অনুষ্ঠানগুলো হয়, এক্সট্রা কিছু প্রণোদনা ব্যবস্থা থাকে কর্মচারীদের, এবং সেটা তাদের বেতনের চেয়ে অনেক সময় বেশি হয়। সেগুলো করতে এক ধরনের ব্যবসার ব্যাপারটা এসে যায়। তা আপনি যে কথাগুলো একটু আগে বললেন যে আমাদের জাতীয় পুঁজিটাই আমরা হারিয়ে ফেলেছিলাম। সংস্কৃতি কিন্তু আমাদের জাতীয় পুঁজির একটি মূল অংশ আমি মনে করি, এবং আপনার মন্ত্রণালয়ের যে মানে যেই কাজটা, যে ব্যাপকতাটা এবং যে ভারটা, সেটাকে করতে গেলে বেশ কিছু রিফর্ম করতে হবে। রিফর্মের মধ্যে একটা ধরে আমাদের ন্যাশনাল একটা কালচারাল পলিসি ছিল 2006 সালের, এটাকে আবার একটু দেখা যেতে পারে। আপনি ছোট্ট একটা কমিটি করেন যারা পলিসি নিয়ে কাজ করে, সময় দেবেন আপনি 3 সপ্তাহ, এর বেশি না, যে লুক এট দ্য পলিসি অ্যান্ড সি ইফ দিস পলিসি স্টিল রেলেভেন্ট অর নট। তারপরে একটা ল ছিল, একটা ন্যাশনাল কালচারাল হেরিটেজ ল, এই লটাকে আবার একটু দেখা হতে পারে। এই কতগুলো মৌলিক প্রতিষ্ঠানের কাঠামোগত কিছু পরিবর্তনের খুবই প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আপনি এইদিকে যদি প্রথমে নজর দেন, অনুষ্ঠানের ব্যাপারটা পরে আসুক। এবং আরেকটা জিনিস বলছি আমি, সেটা হচ্ছে যে ওই আপনি দেখবেন প্রচুর লোক আপনাকে বলবে যে
বলবে যে আমাদের ভাতা বৃদ্ধি করো, অমুক বৃদ্ধি করো, তমুক বৃদ্ধি করো, খুব সঠিক কথা। শিল্পীদের, যন্ত্রীদের সম্মানী খুবই কম, সবই ঠিক আছে। এইটা করতে একটা নতুন করে তো আপনি ভাবনা আসতেই পারে আপনাদের মধ্যে। আরেকটা হচ্ছে ন্যাশনাল যে সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে আমাদের, ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্কিমের সাথে ইন্টিগ্রেট করা যেতে পারে। যে স্কিমে তো অনেক রকম ভাতা হয়, এইটাকেও যদি ওইটার মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলে এটা আলাদাভাবে আপনি কিছু করলেন না, এটা একটা জাতীয় পর্যায়ে যে ন্যাশনাল সোশ্যাল সেফটি নেট, সোশ্যাল সিকিউরিটি যে স্কিম, তার মধ্যে এটা এসে গেল এবং আসাটাই খুবই স্বাভাবিক। তো বেশ কিছু রিফর্ম আপনার মন্ত্রণালয়, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। আপনি দেখবেন বিভিন্ন মন্ত্রণালয়ের যে ইয়েগুলো আছে, ডেভেলপমেন্ট প্রজেক্টসগুলো আছে, অনেকগুলো তো লোন প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এটা সেটার বাইলেটারাল ডোনার, মাল্টিল্যাটারাল ডোনারদের আছে। লোন আপনাকে নিতে হবে না, ছোট ছোট কিছু স্কিম আপনি নিতে পারেন যেটা অনেক ডোনাররা এগিয়ে আসবে। আমি নিজে তো ওদের জন্য ডিজাইনও করি, এরকম সাহায্য আমি যদি চান কখনো কোনো সাহায্য লাগে, যদি মোর দেন হ্যাপি, পয়সার বিনিময় না, এভাবেই করব। সেটা হচ্ছে যে ছোট ছোট কিছু স্কিম, ইউনেস্কোর ফান্ডিং বলেন আপনি, তারপরে মাল্টিল্যাটারাল ডোনারদের ফান্ডিং, বাইল্যাটারাল ফান্ডিং, কারণ ডেভেলপমেন্টের সাথে সংস্কৃতির, ডেভেলপমেন্টের সাথে কালচার, ডেভেলপমেন্টের সাথে স্পোর্টস, এইটা এখনও বিশ্বের সব জায়গাতেই ইন্টিগ্রেটেড হয়ে আছে। তো এই ধরনের কিছু প্রজেক্ট আপনি নিতে পারেন, যেটা করে আপনার যে অবকাঠামোগত পরিবর্তনের বাইরেও, যে স্ট্রাকচারাল চেঞ্জের বাইরেও, মানে আপনি বলছি যে আপনার স্ট্রাকচার বলতে আমি অবকাঠামো বোঝাচ্ছি না, ভিতরে যে আপনার অবকাঠামো যেটা আছে, যেটা যে রিফর্মের যে ব্যাপারটা আছে, যেটা সেই রিফর্মগুলো কিছুটা আসতেই পারে। শিল্পকলা একাডেমির রিফর্ম, বাংলা একাডেমির রিফর্ম, লাইব্রেরির রিফর্ম, তা মিউজিয়ামগুলোর রিফর্ম, ওদের পরিষদ, আর পরিষদগুলো যে গঠন করা হয়েছে, আপনি এটা একটু দেখবেন, শিল্পকলা একাডেমির পরিষদটা যেরকম যেভাবে আছে, এগুলোকে নতুনভাবে একটু সাজানোর মনে হয় একটু দরকার আছে এখন। কারণ ওরা যেন পলিসি ডিরেকশনটা দিতে পারে, অনুষ্ঠানের ডিরেকশন না। আমরা অনুষ্ঠান চাই না, আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট চাই না, আমরা চাই সংস্কৃতিটা যেন সংস্কৃতি জায়গায় থাকে। কারণ আমাদের স্বাধীনতার ভিত্তি হচ্ছে আমাদের এই সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি। মিনিস্টার শুনছিলেন আপনি? না, খুব মানে গুরুত্বপূর্ণ কথা আর কি। আমরা ঠিকই আপনি বলেছেন, এবং এইসব নিয়ে আমরা ভাবছি আর কি। গতকালই আমরা আমাদের সংস্কৃতির নীতিমালা যে পড়েছি আর কি, এই নীতিমালা আগামী 3 মাসের মধ্যে, মানে আমরা 3 সপ্তাহের মধ্যে, আমি এক্স্যাক্টলি 3 সপ্তাহ বললাম, 3 সপ্তাহের মধ্যে আমরা নীতিমালাটা নিয়ে ঠিক করতে চাই। 3 সপ্তাহে নির্দেশ দেওয়া হয়ে গেছে কালকে, এবং আগে কী কী নীতিমালা ছিল সেটা দেখা, নতুন করে কী করা যায়। তো এটা আমরা কাজ করব। আর এই যে ছোটো ছোটো যে ইয়েটা প্রজেক্টটা, আর ইভেন্ট ম্যানেজমেন্ট 100 টাইমস শিল্পকলা একাডেমিতে খেয়াল করে দেখলাম, যদিও আমার মুখ দিয়ে বলাটা আগেই কমেন্ট পাস করা ঠিক না, আপনি যেটা বলেছেন এটা আমি দেখবো আর কি। তবে সেখানে মূল কাজ তো হলো, একাডেমির মূল কাজ তো হলো গবেষণা এবং ট্রেনিং, মানে শুধু নাটকের অভিনয় তো নয়, নাট্য মানে আন্দোলন গড়ে তোলা, নাটককে মানুষের মাঝে নিয়ে যাওয়া, সঙ্গীতকে জনগণের সাথে সম্পৃক্ত, গবেষণা এবং প্রশিক্ষণ নাকি, এবং এইটাকে ওই যে অপসংস্কৃতি রোধ করার ক্ষেত্রে নাটক, চলচ্চিত্র, তারপর আপনার যে সঙ্গীত বা অন্য অন্য মাধ্যমগুলো মানে অপরিসীম দায়িত্ব পালন করতে পারে, ভূমিকা রাখতে পারে, অপরিসীম ভূমিকা। একটা যুবককে যদি আমি খেলার মাঠে নিয়ে আসতে পারি এবং সেখানে যদি সে মানে আনন্দ পায়, তাহলে সে তো আর ওই গাদা নিয়ে বসে থাকবে না, মানে অন্য কিছু করবে না। এই জন্যে আপনার ক্রীড়া এবং সংস্কৃতি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষা এটার সমন্বিত ব্যাপার, যে এটা তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যেগুলো অন্য দেশে বলে, সেখানে আপনার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া একসাথেই বললাম আমি করা হয়। এইটাই হচ্ছে জাতি গঠনের মূল শক্তি। একদম। একটা কথা বলছিলাম যে মাননীয় মন্ত্রী মহোদয়, যে ওই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যেন কারিকুলাম ডেভেলপমেন্টের ব্যাপারটা এসেছিল, আমরা বলছিলাম বারবার যে গান, তার সাথে আবৃত্তি, তার সাথে আর্ট, এটা যেন কম্পালসারি যেন করা হয়। সবাইকে শিল্পী হতে হবে না, বা সব বাচ্চারা শিল্পী হবে না, সম্ভব না। এটা বাইরের ছেলেমেয়েরা যখন পড়ছে,
আমার সন্তানরা যখন বাইরে পড়েছে যখন স্কুলে, ইটস কম্পালসারি, এটা আর্ট মিউজিক, এটা এই জিনিসটা কিন্তু আমাদের আমরা পড়তে ছেলে পারি মেয়েদের বাইরে পাঠানো তো দরকার নেই। না, আমি বলছি এখানে কিন্তু মানে ওই অন্য দেশ থেকে Curriculum-এর ভালো অংশ। শিক্ষা দেওয়া যায়। জি। তবে আমরা পারবো, মানে 100% আশাবাদী। এই আশার জন্ম হয়েছে আমাদের সংসদ নেতার, তার যে বর্তমান তার যে ইয়েটা, কথাবার্তা ভীষণটা, এবং রাত দিন কাজ করার যে প্রবণতা, রাত দিন, এটা থেকে আমাদের মনে হয়। একটা বিষয় যে আমরা আমরা রাজনৈতিক কিন্তু আজকে শনিবারও অফিস করেছি, যে গতকাল শুক্রবারও মানে অফিসে গেছি, ব্যস্ত ছিলাম, এবং এখন মনে হচ্ছে না যে ওই দিন আর রাতের মধ্যে পার্থক্য মনে হচ্ছে না, যে আমরা কাজ করতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখনই ক্ষমতা থেকে একটা পলিটিসাইজেশন, এটা বাংলাদেশের বড় সমস্যা, রাজনীতিকরণ, এবং এমনকি শিল্প সাহিত্য সংস্কৃতি একেবারে। খেলাধুলার মধ্যেও রাজনীতির প্রভাব আমরা দেখেছি। এবং এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম, যেমন আমরা এবার বিশ্বকাপ খেলা থেকেই সরে গেলাম, একেবারে। জাস্ট রাজনৈতিক সিদ্ধান্ত, এটা খেলোয়াড়দের সিদ্ধান্ত না, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না। সো এই জায়গায় আপনারা কি যে নিঃসন্দেহে আপনাদের অনেক দলের নেতাকর্মী বা সমর্থক শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড় আছে বা সংস্কৃতি কর্মী আছে, যারা হয়তো চাইবে যে আমরা তো বঞ্চিত হয়েছি 16, 17, 18 বছরে, আমাদের তো জায়গা করে দিতে হবে, কিন্তু সব জায়গায় মেধা না দলীয় ওটাও পরিচয়, সংস্কৃতি, ওটাকে আমরা চেঞ্জ করে আনবো। মেধা না দলীয় পরিচয়, যোগ্যতা না দলীয় পরিচয়, সেই জায়গায় কোনো ডিরেকশন প্রধানমন্ত্রী আপনাদের দিয়েছেন বা আপনারা নিজেরা ঠিক প্রধানমন্ত্রী যেটা চান আর কি, যে ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকেই তাদের কাছে মানে লোভনীয় করে তুলতে হবে, সেটাকে তারা, সেখানে তার জীবনের স্বাদ খুঁজে পাবে। অতএব শিক্ষা প্রতিষ্ঠানে ওই যে আমাদের চঞ্চল খান যেটা বললেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে আপনার মানে আবৃত্তি, গান, মানে মানে সংস্কৃতি, সেখানে আপনার ওই ক্রীড়া, সেখানে আপনার প্রতিযোগিতা, অতএব সেখানেই ছুটে যাবে সবসময়। একদম। তাহলে ওই ছেলেদের যদি এগুলো না থাকে, তারা অন্য জায়গায় করবে, পড়াশোনা করতে যদি না হয়, তারা ওই রাজনীতিতে খুঁজে বেড়াবে। এই টোটালটা হলো পলিসি ডিসিশনের ব্যাপার। তা টোটাল পলিসিটাই হবে আমাদের নতুন করে একটা, আমি বলছি যেটা, যে আমরা যে ধ্বংসস্তূপের থেকে এই রবীন্দ্রনাথের কবিতা আছে যে ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর, মানে কালবৈশাখী ঝড়ে সব ভেঙে তছনছ করে ফেলছে, রবীন্দ্রনাথ ওর মাছ থেকে জয়ধ্বনি, মানে তোরা সব জয়ধ্বনি কর, কারণ ওইটা নতুনের কেতন ওড়ে, পুরন ভেঙে যাচ্ছে, নতুনের জন্ম হচ্ছে। আমরা সেই নতুন শক্তিকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় দায়িত্ববোধ করেছি, সেই জন্য আপনাদের আমরাই পারবো। আমরা আশা করি আপনারা পারেন, আমরা তো সাফল্য চাই। জি, আপনি বলছেন। না, আমি বলছিলাম যে মানে বিশেষ করে যে পর্ষদগুলো যেগুলি আছে, পরিষদ বা পর্ষদ বলি আমরা যেটা, সেগুলোকে নতুন করে একটু দেখার সময় তো আসবেই, আপনার জানা কথাই। এবং যেটা বলছিলাম আগে, আপনার তার সাথে সম্পূর্ণভাবে একমত যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আপনাদের যে কর্মকাণ্ডটা, সেটাকে খুব নিবিড়ভাবে করতে হবে। এবং বিশেষ করে আমরা চাইছি যে স্কুলে, কলেজেও। আপনি তো নিশ্চয়ই জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সময় স্কুলে যে মিউজিক টিচার রাখা যাবে না, একটা সিদ্ধান্ত হলো। প্রাইমারি স্কুলে মিউজিক টিচার রাখা যাবে না, ফিজিক্যাল টিচার রাখা যাবে না, এটা সিদ্ধান্ত হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আরেকটা কথা আমি বলতে চাই, এখানে আমি কীভাবে বলবো, কীভাবে কে নেবে জানি না। আমি ওই বাংলাদেশ টেলিভিশনের বা সরকারের ওই যে প্রতি বছর একটা শিক্ষা সপ্তাহ হয়, এখানে যে কম্পিটিশন হয়, তারা অনেক জায়গায় আমি জাজ হিসাবে, আমি জুরি হিসাবে কাজ করেছি। সেটাতে সবচেয়ে আনফর্চুনেট পার্ট হচ্ছে যে মুসলমান পরিবার থেকে গান বাজনা এখন উঠেই গেছে প্রায়, বা না উঠে গেলে ক্ষয়িষ্ণু অবস্থায় আছে। আমি কেন বলছি, যে বিটিভিতে আমি যখনই আমরা অডিশন দিই, একদিন 69টা ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে আমরা 3 জন পেয়েছিলাম মুসলিম ছেলে মেয়ে, এবং খুবই মানে তারা অ্যাভারেজ কোয়ালিটির। তো আমার সাথে ছিলেন এক ভদ্রলোক, উনি মুসলিম না, নন মুসলিম, একজন শিল্পী। আমরা আলোচনা করেছিলাম যে এই মুসলমানদেরকে কী করে একটু পাশ করে দেওয়া যায় সার দিয়ে, এরকম অবস্থা।
এবং যখন আমরা ইন্টার স্কুল কম্পিটিশন, ইন্টার ডিস্ট্রিক্ট কম্পিটিশন, ইন্টার ডিভিশন কম্পিটিশনগুলো করে ঢাকায় আসে, ফাইনাল রাউন্ডে আমি ছিলাম কয়েকবারই। তো ওইখানেও দেখলাম যে অবস্থাটা এরকম। আমার মনে হয় যে এটাকে ইনক্লুসিভ যে ব্যাপারটা আমরা সবসময় বলি, যে এইখানে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার যে ঐতিহ্যটা, জাতিগত ঐতিহ্য আমাদেরকে, সেটাকে টানতে হবে এবং এটার সাথে ধর্মের সাথে যে কোনো সাংঘর্ষিক না, এটা বোঝানোর দায়িত্বটাও কিন্তু আপনাদের মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে যুগপতভাবে এই দায়িত্বটা একটু পালন করতে হবে আমার মনে হয়, যাতে করে যে সবাই যেন আমাদের এই সংস্কৃতির সাথে, আমাদের ঐতিহ্যের সাথে, আমাদের হাজার বছরের লালিত সংস্কৃতির সাথে যেন ওতপ্রোতভাবে জড়িত হতে পারে এবং এটাতে ধর্মের কোনো সাংঘর্ষিকতা নাই। এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে আমাদের বাংলাদেশে, দেখবেন আপনি যে ছোট ছোট স্কুলগুলো, গানের স্কুল বলেন, আবৃত্তি শেখার স্কুল বলেন, নাচের স্কুল বলেন, এগুলো সব ছোট ছোট ব্যক্তিকেন্দ্রিক অবস্থায় আছে কোনো রকমে, মানে ওরা মানে কোনো রকমে চলছে আর কি, চলছে এই অবস্থা, কারণ ভর্তি হচ্ছে না ছেলেমেয়েরা, কারণ এটা স্কুলে কারিকুলামে নাই। কি দরকার বাবা, এটা বাদ দিয়ে তুমি একটু অন্য জায়গায় যাও, মাদ্রাসায় যাও বা অন্য কোথাও যাও, এরকম একটা সিচুয়েশন আছে। এগুলোকে আমার মনে হয় নতুন করে আপনারা দেখতে পারেন, এগুলোর জন্য ছোট ছোট কমিটি কিছু করে দিতে পারেন, 3 সপ্তাহ সময় দেবেন এটার জন্য। তাকে না, এর জন্য বিকল্প নেই বলে এটা করে, বিকল্প যদি আসে, বিকল্পের মধ্যে বাধা ছিল কি? বিকল্প মানে যদি দেখে যে মানে স্কুলগুলো যদি এরকম করা যায় যে সেখান থেকে আসলে মানব সম্পদ তৈরি হচ্ছে, তারা দেশের বাইরে তারা দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য অসাধারণ কাজ করছে, তখন কিন্তু মানুষ মানে এইদিকে ঝোঁকটা চলে আসবে, ঝোঁক আসবে। আর ওই যে মানে যখন আপনার স্রোত বন্ধ হয়ে যায়, স্রোতধারা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু জঞ্জাল নদীতে ওই যে কচুরিপানায় সব মানে বাসা বাঁধে। তো জীবনের যখন ধারাটা বিলুপ্ত হয়ে গেছে, যে আপনি পরে তো বলেন জাতীয় পুঁজি, যেটা বলছিলাম, জাতীয় পুঁজি হলো প্রগতিশীল পুঁজি। জাতীয় পুঁজি মানে শিল্প বাণিজ্যের যে পুঁজিটা, সেটা জাতীয় স্বার্থে যাত্রাভিমান নিয়ে গড়ে ওঠে। তা আমরা যে একটা জাতি, আমরা যে যাত্রাভিমান নিয়ে যে আমরা উঠবো না, আমরা বলি যে 1000 বছরের সংস্কৃতি, 1000 বছর না, হাজার বছর, কম করে 5000 বছরের পুরনো মানে সমৃদ্ধ সংস্কৃতি আমাদের সংস্কৃতি। মানে আপনি দেখেন যে সপ্তম শতকে হিউয়েন সাং চীন দেশে সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে তাকে বললো অধিক জ্ঞান অন্বেষণ কোথায় গিয়ে করা যায়, বলে যে বাংলায় যাও। বাংলায় ইবনে বতুতা থেকে এসেছিলেন, উনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন যে এদেশে প্রবেশের 1000টি দরজা আছে, কিন্তু বেরোনোর কোনো পথ নেই। এত সৌন্দর্য, এত বৈচিত্র্য, এত মানে আপনার সমৃদ্ধ এই দেশ, যেখানে কেউ ঢুকলে এখান থেকে বেরোতে চাইতো না। এখানে সমস্ত ব্যবসা বাণিজ্য এখানে এসে করতো, মানে বাংলার মানুষ পৃথিবীর কোথাও যায়নি, পৃথিবীর সব তার ভাগ্য অন্বেষণে বাংলায় আসতো। ওই যে 55 জন ফটকাবাজ ইংরেজ, তারা একটা কোম্পানি করলো, নাম দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করা যায়? বাংলায় যাও। তো এই সেই দেশ, নানান ঐতিহাসিক কারণে আজকে এই অবস্থা হলো। সঠিক নেতৃত্ব আসলে দেশটাকে এখানে আপনার কাছে এবং আপনার দুজনের কাছে আমার প্রশ্ন, এই যে এক সময় সবাই এখানে আসতো আর এখন এখানে কেউই থাকতে চায় না, এটা একটা দিক। এবং আপনি শিল্প সাহিত্যের অত্যন্ত সমঝদার মানুষ, আমি জানি ব্যক্তিগতভাবে। সো আমার প্রশ্ন আপনার কাছে এবং আপনার দুজনের কাছে, যে এই বাংলাদেশে এক সময় বা এই ভূখণ্ডে এক সময় অত্যন্ত ভালো উপন্যাস লেখা হতো, অত্যন্ত ভালো ভালো কবিতা লেখা হতো, যেগুলো এখনও আমাদের অনেকের মুখে মুখে, ভালো গান, ভালো চলচ্চিত্র, ইভেন টেলিভিশনে ভালো নাটক। কিন্তু আজকে বাংলাদেশে এর সবই অনুপস্থিত। এখন একটা ভালো কবিতা, একটা ভালো গান তৈরি হচ্ছে না, যেটা আর 10 বছর পরে সে কারো মুখে থাকবে। এটা কেন হলো, বা ওই জায়গাটা কিভাবে ফিরিয়ে আনা যাবে বলে? এই জায়গাটা আমি বারবার বলি, এটা আপনি, কারণ আমি একটু আগে আপনি যখন কথা বলছেন, আপনি নিজেই অনেক গান উচ্চারণ করছিলেন, আমি দেখছিলাম ফরিদা পারভিনের গান, ফেরদৌসী রহমানের গান, অনেক কিছু। কিন্তু আমার মনে হয় না আজকের শিল্পীদের, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এবং ডক্টর খান তো এখনও গান করেন, বাট যদি উনি রবীন্দ্রসঙ্গীত গান, তো এরকম হচ্ছে না কেন? মানে এইবার চেহারাটা ভালোভাবে মনে পড়ছে, আপনার চেহারা এরকম হচ্ছে না। এর কারণ আমি সুন্দর, এটা গভীরভাবে একটু ভেবে দেখবেন। সেজন্যই আমি বলছি আপনাদের দুজনের কাছে। মূল কারণ হলো অর্থনীতি।
আমি বারবার একটা কথা বলছি, মানে অর্থনীতি যদি ভিন্ন খাতে চলে যায়, উপরি কাঠামোতে এই মানে ধ্যান ধারণায়, মূল্যবোধে, সংস্কৃতিতে একই চিত্র ফুটে উঠবে। কারণ আপনি অবস্থাটা চিন্তা করে দেখেন, এই যে গত দীর্ঘদিন যাবৎ এখানে নতুন কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, শিল্প গড়ে ওঠেনি, উঠছে না। কোনো পুঁজি হয়নি, সব বিদেশি পণ্য এবং পুঁজি। মৃগয়া ক্ষেত্র, এখানে সব বিদেশি পণ্য পুঁজি। এবং এখানে আপনার সমস্ত শিল্পপতিরা তার শিল্প বাদ দিয়ে ট্রেডিং, সবাই ট্রেডিং, তার ওই ব্যাংকগুলো লুট করা, ব্যাংকিং ব্যবসা সব এটা করে বিদেশে পাচার করা। এবং এর সাথে যুক্ত হয়, যখন এর সাথে যুক্ত হয় রাজনৈতিক ক্ষমতা, এবং ক্ষমতাটাকে জোর করে ক্ষমতা ধরে রাখা, তখন কিন্তু মানুষ উপায় না পেয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে তারা যে ওই নেতাদের পাশ ঘুরে তারা মাদক ব্যবসা করে, নিজে আবার একটু মই করে, এর আবার বাড়ায়। মানে একটা ইয়াবা শুধু নিজে ব্যবসা করে না, তার খরিদ্দার বাড়াতে গেলে ইয়াং ছেলে মেয়েদের পর্যন্ত নিয়ে এসে ইয়াবা খাওয়ার একটা সুপরিকল্পিতভাবে এটা করে। তো এইটা হয়েছে একমাত্র সে বিকল্প পথ পায়নি, সেই পথে এসছে। সে বিকল্পটা দিতে হবে। তাহলে অর্থনীতি বুনিয়াদি কাঠামোতে অর্থনীতি নির্ধারণ করে সেই সমাজের সংস্কৃতি কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, মানুষের জীবনযাত্রা কেমন হবে, এইটা অর্থনীতি করে। আপনি পাশে অন্য অন্য দেশে যান না, আপনি ইংল্যান্ডে গেছেন, আপনি পৃথিবীর সব জায়গায় গেছেন, দেখবেন তো দেখি এই ছেলে পেলে এইভাবে সন্ধ্যার পরে দল ধরে ধরে ঘোরে, নেতাদের বাড়ি যায়, হ্যাঁ, বা ওই যে আপনার মানে গাঁজা খায়, মদ খায়, এগুলো পরিবার, এগুলো পাবেন না তো। ইংল্যান্ডে বারে ঢুকে দেখেন, ইউরোপে দেখেন, ইভেন এই যে আশেপাশের দেশগুলোতে দেখেন, হ্যাঁ, সেখানে দেখবেন যে সন্ধ্যার পরে কোনো ইয়াং ছেলে পেলে বারে পাবেন না। বারের বলবেন যে আপনার অভিজ্ঞতা কি? আমরা তো গবেষণা করে এসেছি, আমরা তো মানে রাজনীতি করি, আমরা তো সব খবর তো রাখি। এখানে পাওয়া যাবে একটা ভালো সিনেমা হয়, একটা নাটকের জন্যে একটা নাটক হয়, একটা ভালো সঙ্গীত এখানে পরিবেশনা হচ্ছে না। আপনার বেলি রোডের নাট্যমঞ্চ বন্ধ। শিল্পকলায় টেলিভিশন নাটকের ভাষা, শিল্পকলায় কি এখন নাটক নিয়ে গবেষণা হয়? নাট্য আন্দোলনের ইতিহাস কেউ জানে? মানে সেই গিরিশ ঘোষের থেকে শুরু করে শম্ভু মিত্র, তারপর উৎপল দত্ত, এই সময়কার যে সময়টা, মানে নাটকের যে মানে সূচনা থেকে এটা হয় না তো, তারও তো আগে নাটক ছিল। এবং আমাদের 70 দশকে যে স্বর্ণযুগ, এই যে আপনার এগুলো, যে আপনার ডাকের বচন, খনার বচন, এসব তো, তারপর লোরচন্দানী, পদ্মাবতী, এগুলো তো নাট্যধর্মী, এখানে তো সেরকম নাই তো। ডক্টর খান, আপনার এই বিষয়ে তারপর আমি আবার আমি তো মাননীয় মন্ত্রীর কথার সাথে একমত। আমি একটু যোগ করতে চাই, প্রত্যেকটা সরকারেরই আপনার সব কিছু করতে পারবেন না, মানে সম্ভব না করা আপনার পক্ষে বা আপনার একটা দলের পক্ষে, বা যেটুকু সময় বেঁধে দেয় সেই সময়ের মধ্যে, হ্যাঁ, পারবে, সম্ভব নয়। এবং আপনার যে বিউরোক্রেসি আছে এখানে, অর্থাৎ আমাদের সরকারি আমলাতন্ত্র আছে এখানে বাইরের আপনার প্রেশার গ্রুপ আছে, সব আছে। এখন কথাটা হচ্ছে যে আপনারা যেটা করবেন, যে কোনো মন্ত্রণালয়, যে কোনো সরকারের জন্য একটা এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। যেই আপনার এনভায়রনমেন্টটা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, এগুলোকে যেন প্রস্ফুটিত করার জন্য একটা সুযোগ সৃষ্টির জন্য যে একটা প্রেক্ষাপট তৈরি করা, এটাই হচ্ছে কাজ। আমি আপনাকে দুটো এক্সাম্পল দিই, ভেরি দুঃখজনক। একটা হচ্ছে আপনার মন্ত্রণালয়ের, এবং আরেকটা হচ্ছে ব্রডকাস্টিং এবং ইনফরমেশন ব্রডকাস্ট। আপনার মন্ত্রণালয়ের এক্সাম্পল দিচ্ছি। আমার একটা অর্গানাইজেশন ছিল, আমি একটা প্রেসিডেন্ট ছিলাম, ট্যাগর সোসাইটি। বিশ্বের 12টা দেশে ট্যাগর সোসাইটি আছে, বাংলাদেশ চ্যাপ্টারে আমি প্রেসিডেন্ট। আমরা গত এই 17 মাসের 25শে বৈশাখ উপলক্ষে আমরা শিল্পকলা একাডেমি ভাড়া নিতে গেছিলাম, অডিটোরিয়াম। আমাদেরকে বলা হলো মুখের উপরে, যদি আপনি হাডুডু খেলার জন্যে আমাদের স্টেজ ভাড়া চান, আপনাকে দেওয়া হবে রবীন্দ্রসঙ্গীতের জন্য না। রবীন্দ্রসঙ্গীতের জন্য না, হাডুডু খেলার জন্য দেওয়া হবে। হাডুডুর জন্য আপনি নেন, আপনাকে হল ভাড়া দেবো, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের জন্য না। 1, 2, বাংলাদেশ টেলিভিশন এরপরে হয়তো আমাকে ডাকবে, ওনারা আমাকে ডাকে, অনুষ্ঠান করি আমি। সকালবেলা একটা প্রোগ্রাম হতো, সকালের গান। অনেক দিন 17 মাস ধরে হঠাৎ করে গেছিলাম আমি একটা অনুষ্ঠান ডিরেকশনের কার্যকরী গেছিলাম। বললাম যে প্রডিউসারকে, এই সকালের অনুষ্ঠানে তুমি ডাকো না আমাদেরকে।
বলে এটা অসুবিধা আছে। আমি যে কি ব্যক্তিগত আমাকে নিয়ে অসুবিধা, বাকি না 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 আপনাদের নিয়ে অসুবিধা না, একটা অসুবিধা আছে। পরে জানলাম অন্য একজনের মারফতে যে কোনো একটা নির্দেশনা ছিল কোনো এক জায়গা থেকে যে সকালবেলার প্রোগ্রামে রবীন্দ্রসঙ্গীত দেওয়া যাবে না, রবীন্দ্রসঙ্গীত দেওয়া যাবে না। এটা আমি আমাদের ইনফরমেশন মিনিস্টারের কাছে পৌঁছানোর আপনি ব্যবস্থা করবেন এই কথাটা। না, নিঃসন্দেহে চলছে। এবং মানে এই যে জিনিসগুলো হয়েছে গত 17 মাসে আমরা দেখেছি হাডুডু খেলার জন্য আজ প্রভাতে কত 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 পাখি খায়, কত না এই যে আপনি বললেন যে যেটা যে আমাদের বিকল্পটা নাই, তখন ওই বিকল্পটা জায়গায় তৈরি হয় না, বিকল্পটা জায়গায় তৈরি হয় না, সরকারের প্রতিষ্ঠানই করতে পারে না সেই বিকল্প জায়গা, রাষ্ট্রই সেই যে জায়গাতে বাধা সৃষ্টি করে বা রাষ্ট্রের যারা সমর্থক তারাই সেই বাধা সৃষ্টি করে। তো এগুলো থেকে আমরা মনে হয় আমরা আশাবাদী। এই যে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে যে বিভিন্ন জায়গায় খেলার মাঠ তৈরি করার কথা, পার্কের কথা, এটা সব দেশে হয়ে আসছে। তো এবং আপনি এখন যেই মন্ত্রণালয়ে আছেন সেই মন্ত্রণালয়ের সাথে অন্য মন্ত্রণালয়গুলো যেগুলি রিলেটেড কাজগুলি করে সেগুলোর সাথে যোগসাযোগ থাকলে এবং এই বিষয়গুলো একটু আপনারা যে ভাবেন, 3-4টা মন্ত্রণালয় তো আমি সরাসরি দেখতে পাচ্ছি যে আপনারা একসাথে কাজ করতে পারেন। তো এগুলো কথা কি যে লক্ষ্যটা ঠিক রাখতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার ঠিক 9টায় অফিসে আসে, আর এখন রমজান বলে ওই ইফতার আগে যাচ্ছে, অন্য প্রথম দিন তো তার ইয়েতে আমি এই 3 দিনে কালকে শুক্রবারও অফিস করেছি, আজকে শনিবারও আমি স্টেট মিনিস্টারকে বলেছি ঠিক 10টার মধ্যে চলে আসবেন। সেও আমাদের বন্ধু মানুষ কম, তো 10টার মধ্যে এসে পরশু দিন রাত্রি 10টা পর্যন্ত মন্ত্রণালয় ছিলাম, মানে ইয়েতে 18 তারিখে এখানে গেছি, বাংলা একাডেমিতে মিটিং করেছি, আবার মন্ত্রণালয় ফিরেছি এবং টোটাল স্টাফকে বসা রেখে কালকেও তাই আজকেও তাই। আমি বলছি এরপর শনিবার ছুটি কিন্তু বন্ধ করার জন্য আমরা ব্যবস্থা নেব, শনিবার সরকারি ছুটি থাকবে না, কাজ করতে হবে। এখন কাজ করার জন্যে অন্য ধান্দার থাকলে তো কাজ করে না, কেউ মন্ত্রীরা কি কাজ করতে নাকি, তাকে ধান্দা বাজতে হতো। ইতিমধ্যে অনেক মন্ত্রীরা বলে দিচ্ছে, যেমন আমাদের হোম মিনিস্টার বলেছে যে কেউ মানে বাসা বাড়বো না, অফিস যাবো না, এলাকায় যাব তখন কথা বলবো, কাজ করবো। আমি আমার অফিসে এখন পর্যন্ত কাউকে অ্যালাউ করিনি, শুধুমাত্র আপনি যদি যান আপনাকে ডেফিনেটলি অ্যালাউ করবো, উনি গেলে সিলেক্টিভ লোক ছাড়া, কাজের লোক ছাড়া, অকাজের লোক না, এগুলো আমার বন্ধ করে দিয়েছি। মানে কারণ আমাদের তো আর কিছু চাওয়া পাওয়ার নাই, এখন তো দিতে হবে, দেওয়ার সময় দিতে হবে। প্রথম কমিটমেন্ট হলো আমরা দুর্নীতিকে নির্মূল করতে চাই, দুর্নীতি না করেও সমাজে ভালো থাকা যায়। উনি জানেন, আপনি নতুন পরিচয় দেন, আমি জীবনে একটা সুই কারো কাছ থেকে নিইনি। আমি মন্ত্রী ছিলাম, বিভিন্ন দপ্তরের এমপি ছিলাম, কিন্তু আমি একটা নয়া পয়সা আমি বা আমার ছেলে মেয়ে ভাই বোন এগুলো আমরা করিনি। কিন্তু তার উল্টো নিয়ামত হিসেবে আমি পাইছি যে আমার কোনো ওষুধ খাওয়া লাগে না, আমি এখন ওষুধ খাই না। আমি ছেলে মেয়েগুলো মানুষ হয়েছি, তারা সবই ব্রিলিয়ান্ট, সবই ব্রিলিয়ান্ট, এবং ভাই বোনগুলো সেরকম হয়েছে। আমি বড়, আমার মানে সেই জন্যে ভালো থাকতে গেলে আমার ঢাকা শহর মানে বাড়ি নেই, এখনও বাসা ভাড়া করে থাকি, এবং সরকারি বাড়ি পালে ওই বাড়ি ছেড়ে ওখানে দিয়ে উঠবো, তো এটা তো আমার কোনো ক্ষতি তো হচ্ছে না। সো জাস্ট 30 সেকেন্ড করে ক্লোজিং রিমার্কস ডক্টর চঞ্চল। ক্লোজিং রিমার্কস বলবো আমি যে এখানে রাজনৈতিক পট পরিবর্তন তো হতেই পারে, হবেই, কোনো সরকারই শেষ সরকার না, কিন্তু আমাদের আশা থাকে। কিন্তু সংস্কৃতি যেটা, এটা হয় দীর্ঘস্থায়ী একটা ব্যাপার, এবং যদি প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা যায়, যেটা আমরা একটু আগে বলছিলাম, বিভিন্ন জায়গায় রিফর্মের কাজগুলো করা যায়, এর সুফল সরকার পরিবর্তনের পরেও এটা জাতির সম্পদ হয়ে থাকবে। আপনি বলেছিলেন যে জাতীয় পুঁজি, এই পুঁজি হয়ে থাকবে, এবং আমরা আপনার কাছে সেই পুঁজিটারই আশা করছি, এবং আপনাদের মন্ত্রণালয়ের সাথে যেন আমরাও কাজ করতে পারি, সেই সুযোগ যদি কখনো আসে আমরা কাজ করব। মিনিস্টার, হ্যাঁ, আমার কথা হলো যে আমি সব মানে সংস্কৃতি মন্ত্রণালয় বলবো না, কারণ একটা তো আর সাথে রিলেটেড, তো স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে এখন।
মানে যার যার যে দায়িত্বে আছে সেখানে সে স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু তার কাজের হিসাবটা মানে সরকার প্রধান গ্রহণ করবেন। এবং সেই জন্যে আমি বলছি যে আমরা যে সফল হব, আমি একা সফল হতে তো পারবো না, সামগ্রিকভাবে আমাদের সব সাফল্যের জায়গাটা এখানে এসছে। এর আরও অন্তর্নিহিত কথা আছে, সে কথা সব কথা বলা যাবে না, সেটা আমি সব কথা বলার দরকারও নেই এখন, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে শুনবো। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর চঞ্চল খান এবং অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নতুন মন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের, তিনি এই মন্ত্রণালয়ের গুরুত্ব কী সেটা তুলে ধরেছেন। অনেকেই এই মন্ত্রণালয়কে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেন না, কিন্তু মন্ত্রীর কথা এটি স্পষ্ট এবং আমরাও একমত এই জায়গায় যে এই মন্ত্রণালয় আসলে সব মন্ত্রণালয়ের একটা প্রতিবিম্ব বা সব মন্ত্রণালয়ের যে একটা সম্মিলিত প্রকাশ, সেই প্রকাশভঙ্গি হয়ে দাঁড়াতে পারে। ডক্টর চঞ্চল খান বলছিলেন প্রাতিষ্ঠানিক ভিত্তিটাকে শক্তিশালী করা। একটা সরকার নির্ধারিত মেয়াদের জন্য তার পক্ষে সব কিছু করা সম্ভব হবে না, কিন্তু প্রাতিষ্ঠানিক ভিত্তিটা যদি শক্ত করে দাঁড় করানো যায় তাহলে এটা সামনের দিনগুলোতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন যে এই বাংলাদেশে সবার বাংলাদেশ, যারা তাকে ভোট দিয়েছেন, যারা তাকে বা তাদেরকে ভোট দেননি, এমনকি যারা ভোট দিতে যাননি, সবার বাংলাদেশ। কাজে আমরা চাইব যে সবার বাংলাদেশ যেন হয়ে ওঠে, এবং সেটা হলেই আসলে একটা বড় সাফল্য হবে। এটা যদি তারা শুধু এটুকু প্রতিষ্ঠা করতে পারেন যে সুযোগটা সবার জন্য সমান, তাহলে ভবিষ্যতে তারা কতদিন ক্ষমতায় থাকবেন কি থাকবেন না সেটা হয়তো পরবর্তী পর্যায়ে বিবেচনা করা যেতে পারে, কিন্তু ইতিহাসে তারা অন্তত নাম লেখাবার একটা চেষ্টা করতে পারেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ